বৈশ্বিক যুদ্ধ তীব্র এক বাস্তবতার মুখোমুখি করেছে বাংলাদেশকে। জ্বালানি সহ ভয়াবহ সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়ে লোডশেডিং এবং অর্থনীতির সকল খাতে এক ধরনের স্থবিরতা তৈরি হয়েছে এই মুহূর্তে। কয়লার অভাবে বিদ্যুৎ কেন্দ্র বন্ধ থাকা, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বৃদ্ধি এবং আমদানিতে ধীরগতির কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অনেকেই মনে করছেন। বিশেষজ্ঞরা এটি মনে করছেন যা কৃষি, শিল্প এবং নিত্যপণ্যের বাজারে নেতিবাচক প্রভাব ফেলছে। দেশভাবনা এই মুহূর্তের বাংলাদেশে আজ জ্বালানি ও বিদ্যুৎ সংকট, কৃষক বাঁচবে কেমন করে, এই প্রসঙ্গে একটু কথা বলতে চাই। দেশভাবনা এই মুহূর্তের বাংলাদেশে আজ আমাকে তিনজন অতিথি স্টুডিওতে সময় দিয়েছে। দর্শক, আমার সঙ্গে রয়েছেন কৃষিবিদ ডক্টর কামরুজ্জামান কায়সার, আহ্বায়ক এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ অ্যাব। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমার সঙ্গে রয়েছেন ডক্টর জাহাঙ্গীর আলম, বিশিষ্ট কৃষি অর্থনীতিবিদ। স্যার, আপনি আমাকে সময় দিয়েছেন মূল্যবান, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই আয়োজনে সময় দেওয়ার জন্য। একই সঙ্গে আমার সঙ্গে রয়েছেন শরীফুজ্জামান শরীফ, রাজনীতির বিশ্লেষক, রাজনীতি করছেন একদম তৃণমূল থেকে। একই সঙ্গে বাংলাদেশ কৃষি সমিতি, যেটি এখন হয়তো বিলুপ্ত হয়ে গেছে, তার নেতৃত্ব দিয়েছেন শীর্ষে থেকে। শরীফুজ্জামান শরীফ, আপনি জানেন এই যে সংকট সরকারের প্রায় 2.5 মাস হতে চললো, সেই বিশ্লেষণে আমি যাচ্ছি না। সাধারণ মানুষ বলছে ভোগান্তি বাড়ছে জ্বালানি সংকটের কারণে, কিন্তু সরকারের ভাষ্য পরিস্থিতি আস্তে আস্তে নিয়ন্ত্রণে আসছে, বা আগে বলা হচ্ছিল যে আমাদের মজুদ পর্যাপ্ত রয়েছে জ্বালানির। এই বাস্তবতা ও বক্তব্যের মধ্যে কতটা পার্থক্য আপনি দেখছেন? আপনাকে দিয়ে একটু আলোচনা শুরু করতে চাই। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতা, আমার সাথের আলোচকদেরকে। সংকটটা শুধুমাত্র বাংলাদেশ মোকাবেলা করছে না, সারা পৃথিবী এই সংকট মোকাবেলা করছে। আপনি জানেন যে জ্বালানির দিক থেকে পৃথিবীতে যে সমস্ত দেশগুলো অনেকটা স্বাবলম্বী, স্বয়ংসম্পূর্ণ, তার একটা হচ্ছে ভেনেজুয়েলা। পৃথিবীর যত মজুদ আছে তার একটা বড় মজুদ হচ্ছে ভেনেজুয়েলায়। কিন্তু সেখানেও কিন্তু সংকট আছে। তারা ম্যানেজমেন্টের জন্য কতগুলো পলিসি গ্রহণ করেছে। সুতরাং এই জায়গাটায় আমরা আমাদের সংকটটা অ্যাড্রেস করার ক্ষেত্রে সরকারের বা দায়িত্বশীল অথরিটির কতগুলো সীমাবদ্ধতা আছে। আমরা চাইলেই, অথবা তারা চাইলেই এই সংকটটা তারা সমাধান করতে পারছে না। একই সঙ্গে আমাদের ব্যবস্থাপনারও কতগুলো ত্রুটি আছে, অব্যবস্থাপনা আছে। আপনি বাইরে এসে বলছেন যে আপনার পরিবারের, আপনার বাসায় পর্যাপ্ত খাবার আছে, সবজি আছে, অন্যান্য যে আমিষ জাতীয় সব কিছুই আছে, কিন্তু ওই বাসাটার সন্তানরা না খেয়ে আছে। তাহলে আপনার ফ্রিজে পর্যাপ্ত খাবার আছে, আপনার রান্নাঘরে রান্না করা আছে, তার মানে হচ্ছে ম্যানেজমেন্টে আপনার প্রপার ডিস্ট্রিবিউশনটা হচ্ছে না। আমাদের এখানে গত 2 দিন ধরে আপনি খেয়াল করবেন, আমাদের পেট্রোল পাম্প কেন্দ্রিক যে ভিড়টা ছিল সেটা কিন্তু কমে এসেছে, অনেকটাই কমে গেছে। এটি একটা খুব ইতিবাচক দিক। কিন্তু তার আগের যে সময়টায় যে ভোগান্তিটা হলো, এবং একটা সরকার নতুন দায়িত্ব গ্রহণ করার পরপর যে চ্যালেঞ্জের মুখে পড়ল, প্রথমত এই জায়গা থেকে দুটো জিনিস দৃশ্যমান। এক হচ্ছে যে এই ধরনের একটা ক্রাইসিস কেউ না কেউ হয়তো চেয়েছিল, এক। দ্বিতীয়ত, সরকার স্বল্প সময়ের মধ্যে বুঝে উঠতে পারেনি কোথাও কোথাও কি করা দরকার, অথবা তার যে ইনিশিয়েটিভগুলো ছিল সেখানে সম্ভবত কতগুলো ত্রুটি ছিল। এখন যে স্বস্তির জায়গাটা এসেছে, এই স্বস্তির জায়গাটা কি সাস্টেইন করবে কিনা, এটাকে যদি আপনাকে সাস্টেনেবল করতে হয় তাহলে আপনার ডোমেস্টিক কতগুলো প্রিপারেশন থাকা দরকার। আবার আমাদের যে সমস্ত সোর্সগুলো আছে, সেই সোর্সগুলো, আমি অনেকগুলো জায়গা আছে যে জায়গাগুলোতে আপনার সরকারের প্রস্তুতি থাকা দরকার। আমাদের এই যে জ্বালানি সংকট, আমরা শহরে যারা থাকি, আমাদের চাওয়াটা হচ্ছে আমার এসিটা চলছে না, আমার ফ্রিজটা চলছে না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এর সবথেকে বেশি প্রভাবটা পড়েছে আমাদের কৃষিতে এবং আমাদের উৎপাদন ব্যবস্থায়, শিল্পের ক্ষেত্রে। এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে যারা এখানে শিল্প উদ্যোক্তা, তারা বলছেন যে প্রায় 24% উৎপাদন কমে এসেছে, এবং এই কমে আসার কারণটা হচ্ছে এই যে জ্বালানি সংকট। আবার আমাদের সবথেকে বেশি দায়িত্বটা হচ্ছে কৃষির উপরে, কৃষকের জন্য। আমি সবসময় বলি যে বাংলাদেশের ইকোনমি টিকে আছে 3 গরিবের উপরে। 3 গরিবের 1 গরিব হচ্ছে কৃষক, আর আরেক গরিব হচ্ছে ওই কৃষকের যে কিশোরী মেয়েটা, যার সন্ধ্যাবেলায় পড়তে বসার কথা ছিল, সে পড়ে না, সে গাজীপুরের কোনো একটা গার্মেন্টসে চাকরি করে, রাতের বেলায় গিয়ে কোনো একটা জায়গায় একেবারে বস্তির মধ্যে ঘুমায়। ওই আরেক গরিব। আর আরেক গরিব হচ্ছে ওই কৃষকের ছেলে,
যে মালয়েশিয়ার রাবার বাগানে 18-19 ঘন্টা পরিশ্রম করে। কিন্তু আমরা পলিসির জায়গাটায় এই কৃষকের যে স্বার্থের জায়গাটা, এটিকে আমরা সম্ভবত অ্যাড্রেস করি সবার শেষে। আমাদের এর একটা বড় কারণ হচ্ছে যে আমাদের যে ন্যাশনাল পলিসি, আমাদের ইকোনমিক পলিসিতে আমরা বলি যে আমরা প্রাইভেট সেক্টরকে প্রমোট করব, এবং প্রাইভেট সেক্টর বলতে আমরা বুঝি হলো শহরের বড় বড় ব্যবসায়ীদের যে সেক্টরগুলো আছে, অথচ বাংলাদেশের সবথেকে বড় প্রাইভেট সেক্টর হচ্ছে কৃষি। স্যাররা বলবেন, এটি আমার অবজারভেশন বা আমার মতামতটা আমি বললাম, বাংলাদেশের সবথেকে বড় প্রাইভেট সেক্টর কৃষি। কিন্তু এখানে কৃষির উন্নতি হয়েছে, কৃষি বিকশিত হয়েছে। আপনি কৃষির অনেকগুলো জায়গা আছে, যে জায়গাগুলোতে আমাদের খাদ্য উৎপাদন থেকে শুরু করে অনেকগুলো জায়গায় আপনি দেখবেন যে আমাদের সফলতা আছে, প্রচুর সাকসেস স্টোরি আছে। কিন্তু এখানকার কৃষিটা বেড়ে উঠেছে অভাবের সংসারের কিশোরী কন্যার মতো, যে বেড়ে উঠেছে, বড় হয়েছে, কিন্তু অনেকটা অবহেলার অনাদরে। বছরে সে লস করে, এই বছর লস করছে, সেই বছর মনে আছে, আমি শেষ করে দেবো এই জায়গাটায়। করোনার সময় মনে আছে একজন কৃষক তার পিঠে গেঞ্জির উপরে লিখেছিল, আর করব না ধান চাষ, দেখি তোরা কি খাস। মান অভিমানে আপনি খোঁজ নিয়ে দেখেন, ওই কৃষক ওই অভিমান থাকার পরেও পরের বছর ঠিকই সে বজ্রপাতের সম্ভাবনার মধ্যে, খরার মধ্যে, বৃষ্টির মধ্যে ওই কৃষক মাঠে গেছে এবং তার যে দায়িত্ব সেটি সে পালন করেছে। নিশ্চয়ই শরীফুজ্জামান শরীফ, নিশ্চয়ই ধন্যবাদ। আরও বিশ্লেষণের সুযোগ রয়েছে। ডক্টর জাহাঙ্গীর আলম, আপনার কাছে একদম আসতে চাই। আমার কাছে যে তথ্য সেটি তো অনেকটাই ভয়াবহ, এবং দেখা যাচ্ছে শরীফ ভাই বলছিলেন যে বোরো চাষ ঢুকছে রাজশাহীতে, সেচ মৌসুমে এই মুহূর্তে জ্বালানির তীব্র সংকট, শিল্প কারখানায় উৎপাদন 24 ভাগ কমে গেছে। আরও তথ্য দেই, 2000 কোটি টাকার ইউরিয়া সার উৎপাদন ঝুঁকির মধ্যে পড়েছে। অন্য তথ্যে বলছে যে বোরো ধান চাষিরা সেচের জন্য 12 থেকে 13 লিটার দৈনিক তেল পেতেন, এখন পাচ্ছেন 2 থেকে 3 লিটার। আর এই ক্রাইসিসের মধ্যে নতুন ক্রাইসিস হচ্ছে, আবহাওয়াবিদরা বলছেন যে এল নিনো আসছে, হয়তো সামগ্রিকভাবে গ্লোবালি এটি হবে, প্রচুর বৃষ্টিপাত হতে পারে অথবা খরা হতে পারবে। আপনি জানেন, এত সব বাস্তবতার মধ্যে জ্বালানির এই সংকট নতুন একটি বাস্তবতা এবং নতুন সরকার, কৃষি অর্থনীতির ভাষায় আসলে আমাদের চাপটা কতটা প্রকট এই মুহূর্তে? প্রথমে আপনার একটা কথার জবাব দিতে চাই যে সরকারের অনেক সময় অনেক সংকট থাকে, কিন্তু জনগণের মাঝে যাতে প্যানিক সৃষ্টি না হয়, তাহলে সেই জন্য সরকারকে বিভিন্নভাবে জনগণকে পরামর্শ দিতে হয়, এবং সেটাই সরকার করছে। হয়তো সংকট আছে, তারপরে ব্যবসায়ীদের কারসাজি আছে, কিন্তু ইতিমধ্যেই কিন্তু এরা অনেকটাই পাশ কাটিয়ে উঠেছে। যেটা বলা হয়েছে যে এখন আর তত বড় লাইন আমাদের ইয়েগুলোতে, পাম্পগুলোতে নাই, তো এটা কাটিয়ে ওঠা সম্ভব। এখন আমি বলতে চাই যে এই যে সংকট, এই সংকটটা এটা আমাদের দেশের সংকট না, এটা আন্তর্জাতিক একটা সংকট। এই সংকটে আমাদের একটা প্রভাব এসে পড়েছে, নেতিবাচক প্রভাব পড়েছে। এবং এই ক্ষেত্রে দুটো জিনিস, একটা হলো যে জ্বালানির সংকট, আরেকটা হলো জ্বালানির দামও বেড়ে গেছে। তো এই দুটো সবচেয়ে বেশি এফেক্ট করেছে আমাদের বোরো ধানের উপর, কারণ কিছুদিন আগে থেকেই পর্যাপ্ত ফার্টিলাইজার পাওয়া যায়নি, তারপরে আপনার জ্বালানি সংকট, ডিজেল পাওয়া যাচ্ছে না, এবং যে কারণে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পর্যাপ্ত সেচ দেওয়া যায়নি, আর উত্তরবঙ্গে সেখানে অনেক পাম্প অকেজো হয়ে গেছে জ্বালানির অভাবে, চালানো যায়নি। তো এইটাকে অ্যাড্রেস যতটা সম্ভব করার চেষ্টা সরকার করেছে, ইতিমধ্যেই তাতে বৃষ্টি হচ্ছে, কাজেই বোরো ধানের উপরে যে এটার একটা বড় নেতিবাচক প্রভাব, এটা অনেকটাই তিরোহিত হয়ে গেছে। এর মধ্যে কিন্তু যে ক্ষতিটা সেটা কিন্তু হয়েছে, ইউএসএআইডি যে প্রক্ষেপণ, তারা বলছে যে প্রায় 7.5% বোরো ফসল এবার বিনষ্ট হয়েছে। তো আমার ধারণা যে 7.5 বা 10% বোরো ফসল
উৎপাদন কম হতেও পারে, এবং এটা যদি হয় তাহলে এটা স্বাভাবিকভাবেই আমাদের যে খাদ্য নিরাপত্তা সেটার উপরে একটা নেতিবাচক প্রভাব পড়বে, এবং বাইরে থেকে আমাদের আমদানি করতে হতে পারে, এবং এটা আমাদের খাদ্য মূল্যস্ফীতিকে বাড়িয়ে দিতে পারে। কিন্তু সামনেই আমাদের অন্যান্য ফসল আসতেছে, আউশ ফসল আসতেছে, আমন ফসল আসতেছে। আমাদের চেষ্টা করতে হবে ওই ফসলগুলোতে যাতে করে এই সংকটটা আর না হয়, এবং তখন যদি আমাদের ইরিগেশন সংকট না হয়, ফার্টিলাইজার সংকট না হয়, তাহলে আমাদের যেই একটা নেতিবাচক প্রভাব এখন আছে সেটাকে পাশ কাটিয়ে যাওয়া সম্ভব হবে। এখন দেখেন, এটা যদি আমাদের যেই তেলের সংকট, সরবরাহ সংকটটা যদি বোঝানো যায়, তাহলেও কিন্তু এই যে ফার্টিলাইজার সংকট এটা কিন্তু থেকেই যাবে। এটার প্রধান কারণ কি? একটা সময় ছিল, এখন থেকে 15 বছর আগের স্ট্যাটিস্টিক যদি দেখবেন যে প্রায় 70% ইউরিয়া আমরা নিজেরাই উৎপাদন করতাম। 5টা সরকার নিয়ন্ত্রিত 5টা ফার্টিলাইজার ফ্যাক্টরিতে নিয়মিতভাবে উৎপাদন হলে আমরা সর্বোচ্চ 32 লাখ টন পর্যন্ত ফার্টিলাইজার আমরা উৎপাদন করতে পারি, এবং একসময় আমরা 70-75% নিজেরাই করতাম, বাইরের থেকে 20-25% আমদানি করতে হতো। এখন কিন্তু এটা গত 15 বছর এটা কিন্তু সম্পূর্ণভাবে উল্টা হয়ে গেছে। বিসিআইসি প্রতিষ্ঠিত করা হয়েছিল ফার্টিলাইজার উৎপাদন করার জন্য, কিন্তু এটা কালক্রমে উৎপাদন কমিয়ে দিয়ে এটা আমদানির উপর নির্ভর করে দিয়েছে, এবং এখন প্রায় 80% ফার্টিলাইজার আমাদেরকে আমদানি করতে হয়, এবং উৎপাদন 20% আমরা করতে পারছি না। কাজে এই পলিসিটাকে আমাদের পুনর্বিন্যাস করা দরকার, রিভিউ করা দরকার, রিভাইজ করা দরকার, এবং এখন আমাদেরকে সবচেয়ে অগ্রাধিকার দেওয়া দরকার যে জ্বালানিটা কিভাবে আমরা ফার্টিলাইজার ফ্যাক্টরিগুলোতে সরবরাহ করতে পারি, এবং ফার্টিলাইজার ফ্যাক্টরিগুলো পুরোদমে যাতে আমরা চালু করতে পারি, এবং এটা যদি বাইরে থেকে আমদানি করে এনেও যদি জ্বালানি দেওয়া হয় তাহলে অন্তত 1/3 সাশ্রয় হবে যদি আমরা বাংলাদেশে যেই ফ্যাক্টরিগুলো আছে সেখান থেকে যদি আমরা উৎপাদন করি। তো এই দুটো সংকটকে আমাদের পাশাপাশি দেখা দরকার। আরেকটি বিষয় হলো যে দেখেন, জ্বালানি নিয়ে আমরা দীর্ঘদিন ধরে তেলের উপরে বিদেশ থেকে আমরা তেলটার অবস্থা কি? আমরা প্রায় 95% তেল বিদেশ থেকে আমদানি করি, এবং এর মধ্য থেকে 2/3 আমরা গালফ কান্ট্রিগুলোর থেকে আনি, যেখানে এখন সংকট চলছে। কাজে আমাদের এই সংকটটা প্রকটভাবে আমরা সেটা অনুভব করছি। তো পৃথিবীর অনেক দেশ এখন দারুণভাবে আপনার বিকল্প জ্বালানিতে এগিয়ে গেছে, এবং বিকল্প জ্বালানির ক্ষেত্রে আপনার রিনিউয়েবল এনার্জির কথা আমরা বলছি, যেটা সোলার সবচেয়ে বেশি জনপ্রিয়, উইন্ড, তারপর ওয়াটার, এই সবগুলোর থেকে আমরা এনার্জি উৎপাদন। সরকারও বলছে আগামী 5 বছরে 10,000 মেগাওয়াট সৌর বিদ্যুৎ এটা করা সম্ভব। আর এটা করা সম্ভব এর জন্য যে এইগুলো তো হলো পাবলিক গুডস, কাউকে বঞ্চিত করে না, সবাইকে সমানভাবে উপকার করে, এবং এই পাবলিক গুডস যদি আমরা ঠিকভাবে কাজে লাগাতে পারি, এবং নিশ্চয়ই সরকার এটা করবে, সরকার জনগণের মঙ্গল চায়। কাজেই আমার মনে হয় যে আগামীতে হয়তো 2-3 বছর পর থেকে আস্তে আস্তে এটা অনেকটা সহজ হয়ে যাবে, এই প্রবলেমটা এত বেশি প্রকট অনুভূত হবে না। নিশ্চয়ই। কৃষিবিদ ডক্টর কামরুজ্জামান কাছে আপনার কাছে জানতে চাই, আপনি বাস্তবতা বুঝছেন, সবই জানছেন, কিন্তু এই যে বৈশ্বিক যে সংকট, এই সংকট থেকে উত্তরণের জন্য স্যার কিছু পন্থা বলছিলেন, কিন্তু কৃষকদের কথা একটু শুনতে চাই। যেই দরিদ্র কৃষকের কাঁধে ভর করে বাংলাদেশ এগিয়ে যায়, সেই কৃষক এই মুহূর্তে কেমন আছে? আপনার প্রজেকশন কি বলে? ধন্যবাদ আপনাকে এবং আমার সহ আলোচকদেরকে ধন্যবাদ। আপনারা জানেন যে বাংলাদেশ একটা কৃষি নির্ভর দেশ, এবং এখানে কৃষকের সাথে সম্পৃক্তই আপনার এখনও 80% লোক কৃষির সাথে সম্পৃক্ত। তো এই কৃষি প্রধান দেশে আমাদের সবচেয়ে বড় যে বিষয়টা, যে আমরা গ্রামীণ অর্থনীতিটা আবর্তিত হয় কৃষির উপরেই। তো এখন গ্রামে যে কৃষকের কথা আপনি বললেন, তারা তো আসলে তাদের যে মৌলিক যে চাহিদাগুলো আর কি, সেগুলো থেকে তারা তো এখন বঞ্চিত হচ্ছে। তারা তাদের যে প্রপার যেই সরবরাহটা, সাপ্লাই চেইনে তো তারা বিঘ্ন সৃষ্টি হচ্ছে। বিদ্যুৎ জ্বালানি সংকটে তারা আছে। তারপর আপনার কৃষির যে একটা যান্ত্রিকরণ আর কি, এই যান্ত্রিকরণটা আমাদের খুবই প্রয়োজন, এবং সেটা যতটা হয়েছে সেটা আমি মনে করি সেটা সাফিসিয়েন্ট না।
কারণ এখন দেখবেন যে গ্রামের কৃষকরা কিন্তু কৃষির ক্ষেত্রে মানে তাদের পতিত জমিতে চাষাবাদ করার চেয়ে তারা কিন্তু বাইরে থেকে চাল কিনে বা তাদের অন্যান্য খাদ্যদ্রব্য কিনে খাওয়ার ক্ষেত্রে কিন্তু তারা আগ্রহী হয়। তাদের কেউ না কেউ হয়তো বিদেশে আছে, প্রবাসী আছে, তারা চিন্তা করে বিদেশ থেকে রেমিটেন্স আসছে, সে ওইটা দিয়ে সে মানে বাজার থেকে কিনে তার খাদ্যদ্রব্যের যোগান মেটাবে। আরেকটা হলো যে আমাদের যে মজুরিটা অনেক বেড়ে গিয়েছে। আপনি জানেন যে একটা কৃষককে, আপনার যে কৃষি শ্রমিকের কথা আমি বলছি, সে যদি আপনার সকাল 9টা থেকে 4টার বেশি তারা কাজও করে না, তো এই আপনার 7 ঘন্টা, তারপরে মাঝখানে আবার একটা লাঞ্চ ব্রেক আছে, সব মিলে 5-6 ঘন্টা কাজ করার প্রেক্ষিতে তাদেরকে 800 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত দিতে হয়। মজুরিটা এত হাই হয়ে গিয়েছে যার কারণে যে উৎপাদন খরচের সাথে তারা কিন্তু তাদের যে বিক্রির যে মানে বিকৃত যে আয়টা সেটা কোনোভাবেই তারা সমন্বয় করতে পারছে না। তো যার কারণে কৃষকরাও অনেকটাই আপনার কৃষি বিমুখতা চলে আসতেছে। এক্ষেত্রে আমাদের দরকার হল যান্ত্রিকরণটা যত আমরা এগিয়ে নিতে পারবো তখন এই বিষয়টাকে অনেক সহজ হবে। বাংলাদেশে কৃষিতে অনেক বিপ্লব হয়েছে। কৃষি বিজ্ঞানীরা যে অবদান রেখেছে, সে আমাদের স্বাধীনতার সময়ে আমাদের যে জমি ছিল, এখন কিন্তু আপনার 38% জমি কৃষি জমি কমে গিয়েছে। তারপর আপনার জনসংখ্যা 2.5 গুণ বেড়ে গিয়েছে। তারপরেও আমাদের কৃষিতে অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক সাফল্য আছে। আপনি জানেন মৎস্য চাষে আমরা পৃথিবীতে এখনও স্বাদুপানির মাছে আমরা 5ম স্থানে আছি। তারপর শাকসবজি বলেন, আমাদের ক্যাশ ক্রপ বলেন, অন্যান্য সব কিছুই কিন্তু আমাদের সিরিয়াল কিন্তু আমরা 10-এর মধ্যেই সারা বিশ্বের যে লিস্টিং করা আছে উৎপাদনের যেই বিষয়টা আছে আর কি। তো এটা আমাদের হলো কৃষি প্রযুক্তি এবং কৃষির উন্নয়ন এবং আমাদের যে ডেভেলপমেন্ট, হাইব্রিড যে জাতগুলোর কারণে আমরা কিন্তু টেকনোলজিক্যাল অনেক ডেভেলপমেন্টে এসেছি বলেই আমরা কিন্তু আমাদের অনেক সীমাবদ্ধতার মাঝেও আমরা কৃষিতে কিন্তু অনেক সাফল্য নিয়ে আসছি। তো আপনি দেখবেন যে আমাদের কৃষিকে যদি আমরা থাইল্যান্ডের কৃষির মতো, ভিয়েতনামের কৃষির মতো যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু আপনার এই যে মজুরি সংক্রান্ত বিষয় বা আমাদের যে কাঁচামালের যে ঊর্ধ্বগতি, এগুলো সব কিছু মিলিয়ে আমরা কিন্তু যদি যান্ত্রিকরণে যাই তাহলে আমরা এটাকে মিনিমাইজ করতে পারবো। আদারওয়াইজ কিন্তু আপনার উৎপাদন খরচ যা হচ্ছে সেই অনুযায়ী আপনার তারা সেটা রিটার্ন পাচ্ছে না। আপনি দেখেন এই বছর কিন্তু আমাদের বাম্পার আলু উৎপাদন হয়েছে। আলু উৎপাদনে আপনার তাদের সব কিছু মিলিয়ে খরচ হয়েছে ধরেন 15 টাকা, বিক্রি করতে হচ্ছে আপনার 8 টাকা 10 টাকা বেশি। পেঁয়াজের ক্ষেত্রেও সেটি আমরা দেখেছি, পেঁয়াজের ক্ষেত্রে তাই হয়েছে। কিন্তু এটা থেকে কিভাবে উত্তরণ করা যায়? এটা থেকে উত্তরণ হলো যে সরকারকে প্রকিউরমেন্ট পলিসিটাকে ঢেলে সাজাতে হবে। সরকার ইন্টারমিডিয়েরি যেই স্টেপগুলো এগুলোকে কমাতে হবে। মধ্যস্বত্বভোগী যারা আছে তাদেরকে আপনার ওয়েভ করে দিয়ে সরাসরি যদি প্রকিউরমেন্ট করে, কৃষকের একদম প্রান্তিক চাষিকে সুবিধা দেওয়ার জন্যে যদি মাঠ পর্যায় থেকে এই খাদ্যশস্যগুলোকে প্রকিউরমেন্ট করা হয় তাহলে তারা ন্যায্য মূল্য পাবে। এবং আমাদের সাইলোস, আমাদের স্টোরেজ এবং আমাদের হিমাগার এগুলোকে আরও সমৃদ্ধ করতে হবে। সামনেই তো বাজেট, কিন্তু বর্তমানে জ্বালানি বিদ্যুৎ সংকট অবস্থায় শিল্প উৎপাদনও কমে গেছে। এটিও তো কৃষিতে এক ধরনের নেতিবাচক প্রভাব ফেলেছে, শিল্পে ফেলেছে। সামগ্রিকভাবে অর্থনীতি যদি চাপে পড়ে, আগামীর বাজেটের উপর আসলে সংকটগুলো কতটা প্রভাব বিস্তার করবে? দেখুন, একটা কথা হলো যে কৃষি পেশাটা সবচেয়ে কঠিন পেশা, অনেক পরিশ্রম করতে হয়। এই যে ফসল ফলায় কৃষক, আমরা যে ভাত খাই, অন্যান্য শাকসবজি খাই, কৃষকের অনেক বেশি পরিশ্রমের ফসল। এবং বাংলাদেশের কৃষকদের জন্য এটা আরও বেশি পরিশ্রমের কারণ হলো এই জন্য যে এখানে আমাদের যান্ত্রিকীকরণ অনেক নিচের পর্যায়ে আছে, কাজে কায়িক শ্রমের উপর অনেক বেশি আমরা নির্ভর করি। এরপরে যখন কৃষক তার ন্যায্য দাম পায় না ফসলের, উৎপাদিত ফসলের, যেমন আপনি উদাহরণ দিই যে গত বছর আমাদের যে প্রকিউরমেন্ট প্রাইস ছিল, ধানের প্রকিউরমেন্ট প্রাইস ছিল প্রতি কেজি 36 টাকা বরুতে, আর চালের ছিল 49 টাকা। এবছর কিন্তু সেটাই রাখা হয়েছে। কিন্তু এবছর কিন্তু কস্ট অফ প্রোডাকশন বেড়ে গেছে, কারণ তেলের সংকট, তারপরে ফার্টিলাইজার সংকট, শ্রমিকের কথা বলা হয়েছে, অনেক দাম বেড়ে গেছে, কাজেই পার ইউনিট উৎপাদন খরচ বেড়ে গেছে। সেটা কিন্তু রিফ্লেক্টেড হচ্ছে না। এবং সরকার যেটা নির্ধারণ করে দাম,
এখন যে উৎপাদন মৌসুম, এই সময় কিন্তু ওই দামটা আর কৃষক পায় না, তার চেয়ে তো অনেক কম দাম পায়। কাজেই প্রকিউরমেন্ট পলিসিটাকে উনি খুব ভালোভাবে বলেছেন যে প্রকিউরমেন্ট পলিসিটাকে রিভাইজ করা দরকার, এবং সরাসরিভাবে কৃষকের কাছ থেকে কিভাবে আমরা এটা ধান ক্রয় করতে পারি, বেশি করে ধান ক্রয় করতে পারি, যাতে করে সঙ্গে সঙ্গে কৃষক উপকৃত হয়। আপনার এই ক্রয় কেন্দ্রে এসে কৃষক ধান দিয়ে যাবে, সেইটার চিন্তা না করে কিভাবে প্রতি গ্রামে গ্রামে ক্রয় কেন্দ্র স্থাপন করে আমরা কৃষকের কাছ থেকে সরাসরি ধান কিনে নিয়ে আসতে পারি, এইটার চিন্তা ভাবনা করা দরকার। আরেকটি বিষয় হলো যে আমাদের যে মধ্যস্বত্বভোগী পৃথিবীর সব দেশে আছে, বাংলাদেশেও আছে, মার্কেটিংয়ে তারা হেল্প করে। কিন্তু যত বেশি লম্বা চেইন আমাদের এখানে, এবং যত বেশি কস্ট এবং মার্জিন মার্কেটিং চ্যানেলে, এটা অন্য কোথাও নাই। কাজেই এইটা কিভাবে আমরা কমিয়ে দিতে পারি? এখন কখন কমিয়ে দিতে পারবো? যখন সরকার বড় আকারে আপনার প্রকিউরমেন্টে যাবে, তখন সরকার নিয়ন্ত্রণে চলে আসবে কৃষকের বাজারটা। পৃথিবীর অনেক দেশে 20 থেকে 25টা ফসল ইন্ডিয়াতেও প্রকিউর করা হয়, আমরা তো শুধু ধান আর গম প্রকিউর করি। আর এই যে আপনি বললেন আলু, পেঁয়াজ, আজকে এটা যদি 10% যদি প্রকিউর করা হতো উৎপাদন মৌসুমে, দামটা এত নিচে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকতো না। তো এখন সরকার তো এয়ারফ্লো মেশিন করতেছে, ছোট ছোট আপনার হিমাগার গড়ে তুলতেছে সরকার। তো এইগুলো যদি করতে পারে এবং অ্যাটলিস্ট 10% অফ দি প্রডিউস যদি সরকার সংগ্রহ করতে পারে ন্যায্য দামে, তাইলে দামটা এত নিচে পড়ে। কিন্তু স্যার, আপনারা তো যেই সরকারি ক্ষমতায় আসেন তাদেরকে তো এই পরামর্শগুলো দেন, সরকারের তরফ থেকে সেগুলো আমলে নেওয়া হয় কিনা, কি দেখেছেন? দুটো বিষয় আছে এখানে, যে সরকারের ক্রয় ক্ষমতাটা কত বেশি আছে এবং সরকারের ধারণ ক্ষমতাটা কত বেশি আছে। সরকারের ধারণ ক্ষমতাটা কিন্তু গত 54 বছরে এত বেশি বাড়ে নাই। স্বাধীনতার পরে আমাদের 15 থেকে 16 লাখ টন ধান চাল ধারণ করার মতো স্টোরেজ আমাদের ছিল। একদিনে এসে এত বছর 54 বছর পরে এসে 22 লাখ টনের মতো হয়েছে। কাজে এটা যে কত দ্রুত এখন আমাদের কৃষিবিদের নেতা এখানে আছেন, ওনারা কত দ্রুত এগুলোকে করার জন্য সরকারকে কনভিন্স করতে পারে, তার উপর আমাদের কৃষকদের ভাগ্য নির্ভর করবে। আসলে আমাদের প্রত্যেককে কৃষকের হয়ে কাজ করা দরকার, কথা বলা দরকার, এবং যেখানে অবস্ট্রাকল আছে সেগুলো সরানো দরকার। এবং এইটা যদি আমরা করতে পারি, ন্যায্য দামটা নিশ্চিত করতে হলে আমাদেরকে প্রকিউরমেন্টে যেতে হবে। এবং পরে যখন দাম হঠাৎ করে বেড়ে যায়, যেমন আলুর দাম 80 টাকা হয়ে যায়, এবং অনেক সময় পেঁয়াজের দাম 100-150 টাকা হয়ে যায় বা তার চেয়ে বেশি হয়ে যায়, তখন সরকারের কাছে প্রচুর মজুদ থাকলে সরকার আস্তে আস্তে ছেড়ে দিতে পারে বাজারে, ওপেন মার্কেট সেল দিতে পারে, এবং তাতে করে বাজারের যে ঊর্ধ্বগতি এটা আস্তে আস্তে থেমে যাবে। তো এইগুলোর জন্য সরকারকে উদ্যোগ নিতে হবে এবং অ্যাক্টিভ রোল প্লে করতে হবে। এখন এর জন্য সরকারকে তৈরি হতে হবে, এবং এইখানে যে আপনার যে সরকারের সঙ্গে যারা কাজ করে বিভিন্ন সংগঠন এবং সিভিল সোসাইটি অর্গানাইজেশন যেগুলো আছে, বা আমরা যারা গবেষণা করি, কাজ করি, আমাদের সবারই দায়িত্ব হলো সরকারকে সঠিকভাবে পরিচালিত করা, এগিয়ে নিয়ে যাওয়া। শরীফুজ্জামান শরীফ, দুজন বিশিষ্ট অর্থনীতিবিদদের কাছ থেকে আমি যে বার্তা পেলাম, তাতে তো মনে হচ্ছে যে কৃষি অনেকটাই ঝুঁকিপূর্ণ পেশাতে পরিণত হচ্ছে এবং বাংলাদেশের জন্য অনেকটা হুমকিও আমি লক্ষ্য করতে পারছি। কিন্তু এই কৃষক বাঁচাতে আপনার পরামর্শও দিবেন। এবং আরেকটি বিষয়ে, এটি একটি প্রশ্ন এবং যুক্তি যদি খণ্ডন করেন, আমি দেখলাম যে কাল বিশ্বের 33তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দেশ এখন বাংলাদেশ হলো। সেটি এই যে ক্রাইসিস জ্বালানি এবং বিদ্যুতের, এটি আসলে কতটা আমাদের সাপোর্ট করতে পারে? আগস্ট থেকে হয়তো 300 মেগাওয়াটের মতো আমার কাছে তথ্য, সেটি জাতীয় গ্রিডে যোগ হবে। এই বড় মেগা, সবচেয়ে বড় প্রকল্প আর কি বাংলাদেশের। আচ্ছা, তার আগে আপনি প্রথম যে প্রশ্নটা করেছেন ওই দিকটা একটু আলোচনা করি আর কি। আমি যখন আলু চাষি, তখন আমি চাইবো যাতে আমার 1 কেজি আলু আমি যেন 20 টাকায় বিক্রি করতে পারি, আমি যখন আলু চাষি হব। কিন্তু আপনি যখন ভোক্তা, তখন আপনি চাইবেন যে এটা যেন 8-9 টাকায় আপনি কিনতে পারেন। তার অর্থ হচ্ছে যে এখানে স্বার্থের একটা দ্বন্দ্ব আছে, আমি আমার জায়গা থেকে, আপনি আপনার জায়গা থেকে। কিন্তু সরকার কি করবে? সরকার, উৎপাদক, ভোক্তা
উভয়ই যেহেতু সরকার, তার দায়িত্ব হচ্ছে উভয়ের স্বার্থটাকে সে সংরক্ষণ করবে। আপনিও যেন আপনার সাধ্য অনুযায়ী কিনতে পারেন, আবার আমিও যেন শেষ না হয়ে যাই। সেই কারণে আপনাকে কৃষকের যে উৎপাদিত খরচ, উৎপাদন খরচ, এটাকে আপনার কমিয়ে আনতে হবে এবং এই জায়গাটায় কতগুলো সাবসিডি সরকারকে দিতে হবে। সরকারকে স্বীকার করতে হবে যে এটি একটি সেক্টর এবং তার ওপিনিয়নটাকে আমি রেসপেক্ট করব। আপনি খেয়াল করে দেখবেন, আমাদের যখন জাতীয় বাজেট হয়, বিভিন্ন সেক্টরের লোকজনের সাথে ডেকে কথা বলা হয়, ওপিনিয়ন নেওয়া হয়। আপনি কৃষি নিয়ে যেভাবে বলছেন, তার আমার ধারণা যে আপনার একটা দীর্ঘ কাজের অভিজ্ঞতা আছে। আপনি খোঁজ নিয়ে দেখবেন কৃষকের সাথে তার ওপিনিয়নটা জাতীয় বাজেটে রিফ্লেকশনটা খুব কম হয়। কারণ আমরা যাদের সাথে স্টেক হোল্ডার বলতে যাদেরকে বুঝি, যাদের সাথে আমরা কথা বলি, তার মধ্যে আপনি কোথাও কৃষককে দেখবেন না। যদিও দেখেন তাহলে আমাদের মতন একেবারে এই যে পোশাক পরা আর কি। আমি একটা অভিজ্ঞতার কথা বলি। তত্ত্বাবধায়ক সরকার যখন 1/11-এর পরে একটা সারা পৃথিবীতে একটা সংকট তৈরি হলো চালের ইস্যুতে, পৃথিবীর কোথাও চাল পাওয়া যাচ্ছে না। ওই সময় যিনি দায়িত্ব পালন করছিলেন ডক্টর সিএস করিম, আমাদের অনেকেরই পরিচিত। আমি স্যারের কাছে তার এক্সপিরিয়েন্স জানতে জানতে একদিন তিনি বলছিলেন যে আমরা একটা বিরাট চ্যালেঞ্জ মোকাবেলা করেছিলাম, ওই যে বোরো, এবং বললেন যে আমরা বিভিন্ন জায়গায় চেষ্টা করলাম, পৃথিবীর বড় বড় যে মার্কেটগুলো চালের, কেউ আমাদের কাছে চাল বিক্রি করছে না, কারণ সবার সংকট। আমরা সিদ্ধান্ত নিলাম যে আমাদের বোরোর প্রোডাকশনটা, এরিয়াটা আমরা বাড়াবো। আমাদের সরাসরি যে যত টার্গেট, তার থেকে আমরা 3 গুণ বাড়ালাম এবং আমরা সরাসরি কতগুলো সাবসিডি চালু করলাম, এখানে কৃষককে সরাসরি সাপোর্ট দিলাম। এই পরামর্শটা আমি পেয়েছিলাম কৃষকের কাছ থেকে। আমি মাঠে গিয়েছি, কৃষকের সাথে কথা বলেছি তাদের কাছ থেকে। অর্থাৎ যার সমস্যা, আমরা অনেক সময় নানা হাত ঘুরে ঘুরে যখন পলিসির কাছে আসি, তখন অনেক সময় মৌলিক ইস্যুগুলো হারিয়ে যায়। এই যে সবজির কথা বলছি, আপনি কারণ বাজার যান, যে সবজিটা আপনি 20 টাকায় কিনছেন, ঠিক হাতিরপুল বাজারে যান, সেখানে ওই সবজিটা আপনাকে 40 টাকায় কিনতে হবে। কেন? কারণ হচ্ছে এর মধ্যে কয়েকটা হাত ঘুরে গেছে। জাহাঙ্গীর আলম স্যার যথার্থ বলেছেন যে এই জায়গাটায় ভোক্তা এবং উৎপাদক, কৃষক উভয়ের মধ্যে সংযোগটা যত কাছাকাছি আনা যায়। আপনি শুধুমাত্র, আপনার কতগুলো পজিটিভ ইনিশিয়েটিভ আছে। এই যে খাল খনন কর্মসূচি, যেটা এটাকে বহুমাত্রিক কাজে ব্যবহার করা যায়। এটাকে কেন্দ্র করে আপনি মৎস্য, মুরগি, হাঁস, প্রাণী সম্পদ এবং কৃষি, 3টি কাজেই খালগুলো যদি ব্যবহার করতে পারেন, যদি আপনি এটাকে মিন করে করেন, আপনি এই যে বিরাট যে রাজনৈতিক প্রতিশ্রুতি, নির্বাচনী প্রতিশ্রুতি, এই প্রতিশ্রুতি আপনি পালন করছেন, কিন্তু যদি এটিকে প্রোডাক্টিভ কাজে ব্যয় না করেন, তাহলে এই যে পরিশ্রম, এই যে শ্রম, এগুলোর কোনো কাজে আসবে না। এইটার জন্য আপনার একটা ইনক্লুসিভ প্ল্যান আপনার থাকতে হবে। আমরা যেটা দেখছি যে সরকার সম্ভবত এই কাজটি করছে, একজনকে স্পেসিফিক দায়িত্ব দিয়েছে, একজন প্রভাবশালী মন্ত্রীকে। আমরা গত কয়েকদিন ধরে দেখছেন যে আমাদের যে বড় ফসল, তার একটা বড় হাব হচ্ছে হাওর অঞ্চল। হাওর অঞ্চলে বন্যার কারণে সেখানে কিন্তু একটা বিপর্যয় দেখা দিয়েছে। সরকার একটা কর্মসূচির কথা বলেছে তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। আমরা চাইব বড় পাশাপাশি অন্যান্য যে অঞ্চলগুলো আসে, রাজশাহী অঞ্চলে যে বিপর্যয়টা হয়েছে, সরকার তাদের পাশে দাঁড়াবে এবং তাদের কথাগুলো সরকারকে শুনতে হবে, সরাসরি কৃষকের কথা শুনতে হবে। আমাদের এই জায়গাটায় একটা বড় রকমের গ্যাপ তৈরি হয়েছে। আমাদের যে রিসোর্স আছে এবং আমাদের যে এনার্জির যে সোর্স আছে, এই সোর্সটাকে, আমার যেটা মনে হয়, স্যার বললেন যে আমাদের মূলত আমরা মধ্যপ্রাচ্য কেন্দ্রিক। রিসেন্ট কিন্তু আরও অনেকগুলো সোর্স বেরিয়েছে জ্বালানির, সেই জায়গাগুলোর সাথে ইতিমধ্যেই একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে এবং আমাদের ইনিশিয়েটিভগুলো যতটুক, অনেক সময় আমরা ইচ্ছা করে একটা বিতর্ক তৈরি করি। এই যে ভারতের সাথে পাইপলাইন নির্মাণের সময় যেভাবে উন্মাদনা তৈরি করা হয়েছে, তার বিরুদ্ধে প্রচার এবং অপপ্রচার দিয়ে এখন বিপদের সময় এসে বোঝা গেল যে ওটা আসলে কাজে দিয়েছে। এই যে আপনি ইসের কথা বললেন, রূপপুরের কথা বললেন, হ্যাঁ, এটাকে আমি কোনোভাবে নেগেটিভলি দেখি না।
আমাদের এখানে ওই অঙ্কের হিসাবে এক ধরনের প্রশ্ন তৈরি করার প্রবণতা আমাদের মধ্যে আছে যে কোনো বিষয়ে। পৃথিবীর সব জায়গায় ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটি যখন বাড়ে তার সাথে দুর্নীতিও বাড়ে, সব জায়গায় আপনি পৃথিবীর যেখানেই যাবেন। এখানেও যে একেবারে শুদ্ধ এবং স্বচ্ছভাবে আমরা কিছু করতে পারছি এটা না, কিন্তু বিতর্ক তৈরি হচ্ছে। বিতর্ক তৈরি হলেও এই যে স্থাপনাটা, এই স্থাপনাটা আমাদের এখানে জ্বালানির ক্ষেত্রে একটা ইতিবাচক প্রভাব ফেলবে। আমরা যে সাপোর্টটা পেয়েছি, যারা আমাদেরকে টেকনিক্যাল সাপোর্টটা দিয়েছে এবং ফিনান্সিয়াল সাপোর্টটা দিয়েছে, আমি এখানে বসে আমি ওই এটা দেখছিলাম, চুক্তিগুলো দেখছিলাম, এবং সেখানে যথেষ্ট ছাড় আছে আমার এখানে। এবং আমাদের যে ধরনের বক্তব্যটা এখানে হাজির করা হচ্ছে যে এত এত টাকা এখান থেকে অমুক নিয়ে গেছে তমুক নিয়ে গেছে, আমি যেটুকু দেখলাম এর একটা প্রায় 85% বিনিয়োগ রাশিয়া সরাসরি করছে এবং সে নিজে খরচ করছে, সে খরচটা নিজের হাত দিয়ে করছে। এবং আমাদের যে খরচটা খুব বেশি না, কিন্তু 15%-এর মতো। তো এখানে যে চুরির প্রশ্নটা তোলা হচ্ছে এবং মনে হয় যেন পুরো টাকাটাই আমরা দিয়েছি। তো আমরা এই যে ম্যানেজমেন্টে, তবে আমি অনুরোধ করবো এই জায়গাটায়, একটু আগে আরেকটা টেলিভিশনে আমি কথা বলছিলাম, এর ম্যানেজমেন্টের জায়গাটা আমাদেরকে খেয়াল রাখা দরকার। আমি রূপপুরের কথা বলছি। এই ধরনের স্থাপনা আপনার মনে আছে 86 সালে চেরনোবিলের যে দুর্ঘটনাটা ঘটেছিল, জাপানে এই রকমের দুর্ঘটনা ঘটেছে। আমাদের ম্যানেজমেন্টের ক্ষেত্রে কিন্তু আমি সবসময় এসে আমরা আমাদের দক্ষতা দেখাতে পারি না। আমরা চাই কৃষক যে বিপদে পড়েছে, রাষ্ট্র তার সর্বশক্তি নিয়ে তার পাশে দাঁড়াবে। এবং এর ভেতর থেকে জ্বালানি ইস্যুতে আমাদের যে এক্সপেরিয়েন্সগুলো হলো, যে অভিজ্ঞতাগুলো হলো, এই অভিজ্ঞতাগুলো যেন আমরা ভুলে না যাই। আমাদের হয়তো এই সংকট থাকবে না, সংকট আমরা উত্তরণ ঘটাতে পারবো, কিন্তু আপনার প্ল্যানটা থাকতে হবে যে এই ধরনের পরিস্থিতি, যে পরিস্থিতি নিয়ন্ত্রণ আপনার হাতে না। আমেরিকা চাইলে আবার যুদ্ধ শুরু হয়ে যাবে, ইরান চাইলে আবার যুদ্ধ শুরু হয়ে যাবে। আপনি তো চাইলেই ইরানেরকে থামাতে পারবেন না, আপনার একটা জাহাজই আপনি সেখান থেকে বের করে আনতে পারছেন না। সুতরাং আপনি কতটুকু ভূমিকা রাখতে পারবেন বোঝা যায়। যার জন্য আপনাকে কতগুলো প্ল্যান নিতে হবে, এবং শুধুমাত্র সব কিছুই পলিটিক্যাল নেতাদের কাছ থেকে না। বাংলাদেশের এই সেক্টরে কাজ করে অনেক এক্সপার্ট আছে, তাদেরকে ডেকে তাদের সাথে কথা বলা দরকার। কৃষিবিদ ডক্টর কামরুজ্জামান কায়সার, আপনার কাছে একটু জানতে চাই, সামনেই তো বাজেট, আপনাদের সংগঠন থেকে আপনারা বিভিন্ন প্রস্তাবনা দিবেন, কিন্তু জিডিপিতে প্রায় 11 থেকে 12% অবদান রাখে এখনও কৃষি, এবং দেশের প্রায় 45% শ্রমশক্তির কর্মসংস্থান সৃষ্টি করে এই কৃষি। আমরা ধান, আলু, সবজিতে বিশ্বে এখন শীর্ষে। এই বাস্তবতায় এই যে সামগ্রিক সংকট, সেই সংকট থেকে উত্তরণের পথে আগামী বাজেটে কৃষি তো একটা চ্যালেঞ্জ, সরকারকে কী পরামর্শ আপনারা দিতে চান? ধন্যবাদ আপনাকে আবারও। আমরা এটা নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করছি যে কৃষির যে অবদান সেটা তো আমাদের জিডিপিতে বেশ একটা উল্লেখযোগ্য, এবং এখানে যে বাজেট করা হয় আর কি, এর আগেও পূর্ববর্তী সরকারগুলো যে বাজেটে কৃষির যে অবস্থানটা রেখেছে সেটা কিন্তু অনেক অপ্রতুল। মাত্র আপনার 8 লক্ষ কোটি টাকা বাজেটের মধ্যে কৃষির জন্য বরাদ্দ রাখা হয়েছে 3,400 কোটি টাকা। তো 3,400 কোটি টাকা 8 লক্ষ কোটি টাকার মধ্যে এটা তো অনেক নগণ্য। তো এখানে আপনি কৃষির প্রযুক্তি উন্নয়ন করাতে চান, হিমাগার, সংরক্ষণাগার থেকে শুরু করে কৃষি যান্ত্রিকরণ থেকে শুরু করে আধুনিক প্রযুক্তি নির্ভর যে কৃষির কথা আমরা ভাবছি, সেটা করার জন্য তো এই অল্প বাজেট এটা পর্যাপ্ত নয়। আর কৃষি বলা হলে যেই বিষয়টা আগের সরকার বা বর্তমান সরকার কিভাবে ভাববে সেটা হয়তো আমরা সরকারের নীতি নির্ধারকদের সাথে বসে আমরা একটা আলোচনা করব। কিন্তু কৃষিকে শুধু ওই ধান, চাল বা ক্যাশ ক্রপ নিয়ে ভাবলে তো হবে না। কৃষি সেক্টরটা তো অনেক বড়, এখানে কৃষি আছে, মৎস্য আছে, প্রাণী সম্পদ আছে। হ্যাঁ, তো এই বিষয়গুলোকে সবগুলোকে যদি ভাবা হয় তাহলে এটার বাজেটে আমাদের অবদানটা আরও অনেক বেশি হতে হবে, এবং কৃষি প্রযুক্তির উন্নয়নের জন্যে এবং সামগ্রিকভাবে গ্রামীণ অর্থনীতিতে ভালো অবদানের জন্যে কৃষি বাজেট বাড়াতে হবে, এটার কোনো বিকল্প নেই। তো বর্তমান সরকার, আমি আগেই বলেছি যে কৃষি বান্ধব সরকার, এটা ভাবা হচ্ছে। আপনারা জানেন যে ইতিমধ্যেই আপৎকালীন হিসাবে বা গ্রামীণ যে জনশক্তি আছে তাদেরকে একটু সহায়তা করার জন্য আপনার কৃষক কার্ড আপনার প্রবর্তন করা হয়েছে। এই কৃষক কার্ডে আপনার প্রত্যেকটা কার্ডের জন্য আপনার 2,500 টাকা করে সাপোর্ট দেওয়া হবে মান্থলি। ওই 2,500 টাকার মধ্যে সে তার কৃষি উপকরণ, তারপর তার সার, এখানে সেচ
থেকে শুরু করে বীজ সব কিছু মিলিয়ে কিন্তু তাকে মান্থলি যে একটা লামসাম হোক, তারপরও তো আপনার 4 কোটি কৃষককে এই আওতায় আনা হচ্ছে। এটা সরকার একটা সদিচ্ছার পরিচায়ক বলে আমি মনে করি। তো এটাকে যদি যথাযথভাবে ব্যবহার করা যায়, এখন আমি কৃষক কার্ড দিলাম, কৃষক সেটাকে যদি অন্যভাবে ব্যবহার করে তাহলে তো আসলে প্রকৃতভাবে সরকারের লক্ষ্য অর্জিত হবে না। তো এই ক্ষেত্রে আবার যে কার্ডটা, এই কার্ডের ক্ষেত্রেও কিন্তু সরকারের ব্যবস্থাপনার একটা নির্দেশনা কিন্তু আছে। সে কতটুকু কৃষি উপকরণের জন্য ব্যয় করতে পারবে, কতটুকু বীজের জন্য, কতটুকু সেচের জন্য, হ্যাঁ, এগুলোরও কিন্তু একটা আপনার ওই কৃষি কার্ডের মধ্যে কিন্তু আপনি প্রিপেড কার্ড সিস্টেমের মতো এটা করা আছে। এটাকে যদি আপনার এই আমাদের যে কৃষকদেরকে আমাদের যে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বা মাঠ কর্মীদের মাধ্যমে যথাযথভাবে তাদেরকে ট্রেনিং দেওয়া হয় এবং সেইভাবে যদি তাদেরকে কৃষি নির্ভর একটা মনোভাব তৈরি করা হয় যে তোমাদেরকে তো সরকার সাপোর্ট দিচ্ছে, তোমরা কৃষিতে এগিয়ে আসো, তোমাদের প্রতিটি জমিতে তোমরা শস্যের বহুমুখীকরণ করো। আমাদের আসলে শস্যের বহুমুখীকরণ করা ছাড়া আসলে উপায় নেই। আমাদের ওই ক্যাশ ক্রপের মধ্যে আমাদের থাকতে হবে। আবার আমাদের একটা প্রবণতাটা কী হয়ে গেছে দেখেন, যে আমরা যখন যেই শস্য যেই সিজনে আমরা লাভ করি, আমরা পরের সিজনে আরও 10টা কৃষক এগিয়ে আসে ওইটা করার জন্য। মানে অ্যাজ ইফ যে ধরেন একটা হোটেলের ব্যবসা খুব ভালো চলছে, আরও 10 জন এসে কিন্তু 10টা হোটেল দিয়ে দিল। তো বিষয়টা কিন্তু এরকমই হয়। তো এটাকে একটু রেশনালি ভাবতে হবে আর কি, যে ঠিক আছে এই বছর আমি লাভ হয়তো করতে পারিনি, কিন্তু আমাকে আগামীতেও এটার জন্য আমাকে প্যাশেন্স নিয়ে এগোতে হবে। বা একটা খুব বাম্পার প্রোডাকশন হয়েছে বলে আরও 10 জন এখানে এগিয়ে আসবে, তখন তো একটা সারপ্লাস প্রোডাকশন হলে অটোমেটিক্যালি আমার শস্যের দামটা কমে যাবে। তো সেই ক্ষেত্রে সরকার বিভিন্ন জায়গায় আপনার কৃষি প্রযুক্তি বিষয়ক বা মাঠ কর্মীদেরকে নিয়ে যে ধরনের সমাবেশগুলো করছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আপনার বগুড়াতে পাইলট প্রজেক্ট হিসাবে কয়েকটা উপজেলার কৃষকদেরকে নিয়ে যে কৃষক কার্ড দেওয়ার পাশাপাশি এখানে মৎস্য প্রাণী সম্পদ থেকে শুরু করে অন্যান্য সেক্টরের যে প্রান্তিক চাষিরা আছে তাদেরকেও কিন্তু উদ্বুদ্ধ করছে, তাদের সেক্টরে তারা কিভাবে কৃষিকে আধুনিকায়ন করে সে আরও বেশি আত্মনির্ভর হতে পারে এবং সে কতটা নিজেকে স্বাবলম্বীভাবে এগিয়ে নিয়ে যেতে পারে। কৃষিকে এখন সে ট্র্যাডিশনাল ভাবলে হবে না, কৃষিকে ভাবতে হবে স্মার্ট কৃষি। এবং এই স্মার্ট কৃষি করার ক্ষেত্রে বর্তমান সরকার কিন্তু যুগান্তকারী কিছু পদক্ষেপ নিয়েছে। আশা করি আমরা এটার সুফল আমরা পাবো। এবং এই যে খাল খনন কর্মসূচিতে শুরু করে যেই কর্মসূচিগুলো নিয়েছে, এগুলো কিন্তু একটা স্লোলি এটার রেজাল্ট আসবে। অনেকেই আমরা হয়তো অনেক আমাদের ধৈর্য হারিয়ে ফেলি যে মানে কী বলে খাল খনন এটা সুফল কখন আসবে বা বৃক্ষরোপণের সুফল কবে আসবে। আমি একটা গাছ লাগালে সেটা থেকে ফলন আসতেও তো আমার 3-4 বছর ওয়েট করতে হবে। আমাকে অধৈর্য হলে হবে না। আমাদের সামাজিক বনায়ন যে প্রোগ্রামটা, এটাও কিন্তু আমাদের বাড়াতে হবে। এই যে আপনি দেখেন বর্তমানে যে প্রাকৃতিক দুর্যোগে আপনার অনেক খরা বৃষ্টি, আপনার এই যে ঘূর্ণিঝড় বা এই যে আপনার যেটাকে বলা হয় থান্ডার স্টর্ম যেটা হয়, এইটার জন্য কিন্তু আমাদের কিছু অনেক বিস্তীর্ণ জায়গা আছে আপনার জনপদে, গ্রামীণ জনপদে। এই জনপদের দুপাশে যদি আপনার তাল গাছ লাগিয়ে দেন অথবা আপনার এখানে পাম ট্রি লাগিয়ে দেন, নারকেল গাছ লাগিয়ে দেন, আপনি কিন্তু এই দুর্যোগ থেকে অনেকটাই মৃত্যু ঝুঁকি থেকে বাঁচবেন। বর্তমানে আপনার প্রতি সিজনে শতাধিক অনেক শয়ে হাজার হাজার লোক কিন্তু মারা যাচ্ছে আপনার এই থান্ডার স্টর্মের কারণে। তো এগুলো কিন্তু আমাদের তো ভাবতে হবে, এগুলোও কিন্তু এই সরকারের একটা বিরাট বড় কর্মসূচি আছে। আপনারা জানেন বর্তমান সরকার 25 কোটি গাছ লাগানোর যে কর্মসূচি নিয়েছে 5 বছরে, এটাকে অনেকে অবাস্তব বলছে। আমি মনে করি যে এটা কোনোভাবে এটা অবাস্তব না। আপনার সিঙ্গাপুর একটা ছোট্ট দেশ, তাদের এই ছোট দেশে আপনি যদি এখন যান, আজকে থেকে যখন 20 বছর আগে আমি বা 25 বছর আগে সিঙ্গাপুরে গিয়েছি, এটা বিরান ভূমি, আমি কোনো সবুজ বৃক্ষই দেখতাম না। কিন্তু তাদের যে কর্মসূচি, প্রতি বছর তারা 2 বার বৃক্ষরোপণ করে এবং সবাই আপনার সরকারি কর্মকর্তা বেসরকারি যত অফিসিয়াল আছে সাধারণ জনগণের জন্য 1 ঘন্টা আপনার সবাই বসে থাকে, একটা করে আপনার চারা রোপণ করে তাদের রাস্তার দুধারে। এখন দেখেন সিঙ্গাপুর কত বেশি গ্রিন হয়ে গিয়েছে, তাই না? তো এই যে কর্মসূচিটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক জনাব তারেক রহমান সাহেব নিয়েছে, এই বনায়ন কর্মসূচিটা, বৃক্ষরোপণ কর্মসূচিটা, এটা যদি আমরা এগিয়ে নিতে পারি ইনশাল্লাহ এটা তো এগোবে আশা করি। এগুলোর রেজাল্ট আমরা আসলে এই প্রথম বছর পাবো না, দ্বিতীয় তৃতীয় বছর থেকে এটা সুফল আমরা পাবো ইনশাল্লাহ।
কৃষিবিদ ডক্টর কামরুজ্জামান খান স্যার, অসংখ্য ধন্যবাদ, সময় দিয়েছেন। অনুষ্ঠান শেষ করব ডক্টর জাহাঙ্গীর আলম, আপনাকে দিয়েই। আপনি একটু বলবেন, আপনার কাছে একটু আগ্রহ জানার যে ফসল উৎপাদনে বড় ধরনের ঘাটতির আশঙ্কা থেকেই যদি বলেন, তাহলে তো খাদ্য মূল্যের উপরও এক ধরনের প্রভাব পড়বে। সেই বাস্তবতা বা চ্যালেঞ্জগুলো সরকারের সামনে কি, এটি দিয়েই আসলে অনুষ্ঠান শেষ দেখেন, করতে চাই। এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ মূল্যস্ফীতি, এবং তার চেয়েও বড় চ্যালেঞ্জ খাদ্য মূল্যস্ফীতি। গত 5 বছর ধরে আমাদের খাদ্য মূল্যস্ফীতি অনেক বেশি, এবং গত 4 বছর ধরে আমাদের খাদ্য মূল্যস্ফীতি 5-এর উপরে, এবং এটা বিশ্বব্যাংকের লাল তালিকাভুক্ত। এবং এটা থেকে উত্তরণ যদি ঘটাতে চাই, এর একমাত্র উপায় হলো উৎপাদন বৃদ্ধি, কৃষিতে উৎপাদন বৃদ্ধি। এবং কৃষিতে উৎপাদন বৃদ্ধির জন্য আমাদেরকে কৃষিতে প্রতি ইউনিট উৎপাদন খরচ কমাতে হবে। আর এই উৎপাদন খরচ যদি আমি কমাতে চাই, একদিকে যেমন সাবসিডি দিতে হবে, অপরদিকে আপনাকে প্রতি ইউনিট উৎপাদন বাড়াতে হবে। এবং প্রতি ইউনিট উৎপাদন যদি বাড়ে, তাহলে উৎপাদন খরচ অপেক্ষাকৃতভাবে কমে আসবে। আর উৎপাদন বাড়াতে হলে আধুনিক প্রযুক্তি এটাকে আমাদেরকে ধারণ করতে হবে, করায়ত্ত করতে হবে, এবং মেকানাইজেশনের দিকে যেতে হবে। এবং এইগুলো যদি করতে চান, তাহলে একমাত্র জবাব হলো যে বাজেট বাড়াতে হবে। বাজেটের সব কথা হলো কত বেশি টাকা, কত অ্যালোকেশন আপনি দিলেন। গত 10 বছর ধরে আমি অ্যানালাইসিস করছি, বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য আমাকে পেপার করতে হয়। তো এই বছর আমি যেটা দেখছি গত কয়েক বছর ধরে, এটা অনেকটা স্ট্যাগনেটিং। আপনার 5.5% মোট বাজেটের 5.5%-এর মধ্যে আমাদের টোটাল বাজেট আবদ্ধ হয়ে আছে কৃষির, মানে সার্বিক কৃষির 5 মন্ত্রণালয় মিলে। আর সাবসিডি এটা আমাদের 2%-এর মধ্যে আছে। এবং এইটা দিয়ে কখনই আমাদের যেই কাঙ্ক্ষিত উৎপাদন বৃদ্ধি সেটা সম্ভব না। এবং কমপক্ষে 10% আমাদের জাতীয় বাজেটের কমপক্ষে 10% হিস্সা আমাদের কৃষির জন্য নির্ধারণ করা উচিত। এবং আমাদের যেই মোট সাবসিডি, সেই সাবসিডিটা আমরা 10%, উন্নয়নশীল দেশ হলেও 10% পর্যন্ত আমরা সাবসিডি দিতে পারি কৃষি উৎপাদকের। এবং সেটা যদি করতে যাই, আমরা 40 থেকে 45 হাজার কোটি টাকা আমরা এখানে দিতে পারি। গত বছর তো মাত্র 17 কোটি 217 কোটি টাকার মতো, একটু বেশি দেয়া হয়েছে, যেটা 2% এরকম। কাজে এটাকে আমাদের কমপক্ষে মোট বাজেটের 5% করতে হবে। যে কোনোভাবেই হোক আমাদের কৃষিতে বাজেট বরাদ্দ বা বাজেটের হিস্সা বাড়াতে হবে, এবং এটার জন্য সবাইকে আন্তরিক হতে হবে। নিশ্চয়ই। ডক্টর জাহাঙ্গীর আলম, অসংখ্য ধন্যবাদ বিশ্লেষণের জন্য। শরীফুজ্জামান শরীফ, একটু যদি যোগ করতে চান, অনুষ্ঠান শেষ করব। নতুন একটি সরকার এসেছে, এবং তার কতগুলো কর্মসূচি আমরা দেখছি যারা কৃষকের প্রতি বা কৃষির প্রতি এক ধরনের সংবেদনশীল দৃষ্টিভঙ্গি পোষণ করছে। প্রথমেই কতগুলো কর্মসূচি গ্রহণ করেছে, তার মধ্যে কৃষকের কাছে কার্ড পৌঁছে দেওয়া, এই যে খাল খনন কর্মসূচি। আমরা চাই এটি শুধুমাত্র কোনো পলিটিক্যাল কর্মসূচি না হোক। সরকার যে দৃষ্টিভঙ্গিটা দেখিয়েছে, এর ভেতর থেকে পুরোপুরি যেন কৃষি এবং কৃষকের পরিবর্তনের জন্য, উন্নয়নের জন্য সরকার তার সর্বোচ্চ প্রায়োরিটিটা দেবে, এই আস্থা এবং বিশ্বাসটুকু নতুন সরকারের কাছে আমরা রাখতে চাই। নিশ্চয়ই। শরীফুজ্জামান শরীফ, অসংখ্য ধন্যবাদ। কৃষিবিদ ডক্টর কামরুজ্জামান খান স্যার, অসংখ্য ধন্যবাদ। ডক্টর জাহাঙ্গীর আলম, সময় দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। অন্যদিন আপনাদের আবারও আমন্ত্রণ জানিয়ে আরও বিশ্লেষণ জানতে চাইব। আসলে কৃষক যদি বাঁচে, তাহলে আসলে কৃষিটাও বাঁচবে এবং বাংলাদেশও এগিয়ে যাবে। রাজনীতি, গণতন্ত্র এগুলো তো থাকবে। মানুষের জন্য সরকার কাজ করবে, কৃষকের জন্য সরকার কাজ করবে, এমন বাস্তবতায় যেই সংকটে আসুক না কেন, সেই সংকটে সরকারকে জনগণের পাশে থাকতে হবে, তাহলেই আসলে বাংলাদেশ এগিয়ে যাবে। এমন বাস্তবতা থেকে আজকে শেষ করতে যাচ্ছি দেশভাবনা এই মুহূর্তের বাংলাদেশ। অন্য কোনো দিন অন্য বিষয় নিয়ে আসলে বিস্তারিত আলোচনা করব অতিথিদের সঙ্গে নিয়ে। শুভরাত্রি।